নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে, এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা 7.7 এবং দ্বিতীয় মাত্রাও প্রায় 7, এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশে। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও সিকিমের একাধিক জায়গায়। কেঁপেছে দিল্লিও। কিন্তু তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল। তবে এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু ইতিমধ্যেই কম্পনের যে ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশে। জানা গিয়েছে শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী 11:50 প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে, যার উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায়। এর প্রভাব পড়েছে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা ও সিকিম। সূত্রের খবর অনুযায়ী সিকিম ও গ্যাংটকের একাধিক হোটেলে ফাটল দেখা দিয়েছে। এদিকে ফের কয়েক মিনিটের ব্যবধানে 12:02 ভূমিকম্পের আফটার শক হয় মায়ানমারে। এবার উৎপত্তিস্থল লক্সাকের 151 কিলোমিটার পশ্চিমে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। সেখানে একাধিক বহুতল ভেঙে পড়েছে। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন কাটল তাল। বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বর্ণনা করতেই সিঙ্গুর থেকেই টাটা বিতরণ ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন শ্রোতাদের একটা অংশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন, বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন কাটল তাল। বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বর্ণনা করতেই সিঙ্গুর থেকেই টাটা বিতরণ ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন শ্রোতাদের একটা অংশ। দর্শক আসন থেকে ধেয়ে এলো প্রশ্ন, টাটারা তো চলে গেল, এখন আর বাংলার শিল্প কোথায়? আপনি মিথ্যে বলছেন। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ভালো করে খোঁজ নিন। বাংলায় টাটা কনসালটেন্সি সার্ভিস, কগনিজেন্ট আছে। আমি একটুও মিথ্যে বলছি না। বাংলার শিল্পায়নের ইতিহাসে সিঙ্গুরের জমি আন্দোলনের কথা কে না জানে। 2006 সালে হুগলি সিঙ্গুরের পূর্ব 3 ফসলি জমিতে টাটা ন্যানো গাড়ির কারখানা তৈরিতে রাজি হয়েছিল তৎকালীন বামফ্রন্টের সরকার। কৃষকদের অধিকার কেড়ে এভাবে শিল্পায়নের পক্ষে রাজি ছিলেন না সে সময়ের বিশিষ্টরা। আর এই ইস্যুতেই তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তীব্র সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে এই ইস্যুই বাংলা 34 বছরের বাম সরকারের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়। সে যাই হোক, জন আন্দোলনে চাপে পড়ে সিঙ্গুরে কাজ শুরু করেও টাটারা পাত্তারি গোটাতে বাধ্য হন। পরে গুজরাটের সানন্দে ন্যানো গাড়ির কারখানা তৈরি হয়। তবে সিঙ্গুরে অন্য কোনো কারখানাও তৈরি হয়নি। এর নেপথ্যে একেবারে অনুঘটকের মতো কাজ করেছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘবদ্ধ আন্দোলন। আজ প্রায় 2 দশক পর লন্ডনের মাটিতে বাংলা থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাকে মিথ্যাবাদীও বললেন দর্শকদের কেউ কেউ, যার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন টাটাদের গাড়ি কারখানা হয়নি, কিন্তু খোঁজ নিয়ে দেখুন খড়গপুরে টাটাদের ইন্ডাস্ট্রি আছে, রাজারহাট এলাকায় টাটার আইটি অফিস রয়েছে। না ভাই, আমি কোনো মিথ্যে বলছি না, আপনারাই খোঁজ নিন। That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. হাই নিউজ নেটওয়ার্ক।
হাওড়ায় জল সমস্যার সমাধান হচ্ছে জঞ্জাল সমস্যার সমাধানও, কিন্তু তা ধীর গতিতে। সেখানকার মানুষদের অপেক্ষায় দিন গুনতে হচ্ছে, কারণ এই দায়িত্ব নেবে কে? আইনি জটে এখনো ভোটই হয়নি সেখানে। কাউন্সিলরহীন হয়ে দিন কাটাতে হচ্ছে সেখানকার মানুষজনকে। পাড়ার সমস্যার কথা লোকে বলবে কাকে? গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে 7 বছরের জল, কিন্তু তীরবর্তী হাওড়া আর বালি জড়িয়ে রয়েছে এখনো আইনি জটেই। নির্বাচিত পৌরসভা নেই। হাওড়া শহরের গলিঘুচি দেখলে মনে হবে যত্রতত্র ভাগাড়। দুর্গন্ধ দূষণ যেন কলকাতার যমজ শহরের সঙ্গে লেপ্টে রয়েছে। সেই হাওড়ারই বেলগাছিয়ায় ভাগাড়ের ধস। লাইন দিয়ে বাড়িতে ফাটল, পানীয় জল সরবরাহে বিপর্যয়। বিস্তীর্ণ এলাকা ভেসে থাকার ছবিতে যখন দৃশ্যতই নাগরিক জীবনের করুণ দশা, তখন পুরনো প্রশ্নগুলোই নতুন করে উঠছে। 7 বছর ধরে কেন ভোট হয় না হাওড়ায়? কেন এতদিন ধরে কাউন্সিলরহীন হয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে? পাড়ার সমস্যার কথা লোকে বলবে কাকে? 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট বকেয়া রয়েছে। হাওড়ার সঙ্গে বালি পৌরসভাকে সংযুক্ত করেছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত বিল পাশ হয়েছিল বিধানসভায়, কিন্তু বিলে সই করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপর আবার হাওড়া থেকে বালিকে পৃথক করারও বিল পাশ হয়েছে, তাতেও অনুমোদন আসেনি রাজভবন থেকে। আর এই দুয়ের জটিলতায় আইনের পাশে ঝুলে রয়েছে হাওড়ার ভোট। বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয় ফের একবার পুর প্রশাসনের শূন্যতাকে তুলে ধরল। স্থানীয়দের বক্তব্য, সাধারণ বিষয় ও শংসাপত্রের জন্য এখন বিধায়ক বা সাংসদকে খুঁজতে হয়। পৌর প্রশাসনের সঙ্গে জুড়ে থাকা তৃণমূলের লোকজনও একান্ত আলোচনায় মানছেন কাউন্সিলর থাকা আর না থাকায় কি ফারাক, তা হাওড়ার মানুষ টের পাচ্ছেন। নিকাশি পানীয় জলের সমস্যা দাঁড়িয়ে থেকে তদারকি করেন কাউন্সিলররা, কিন্তু এখানে এই এলাকায় কে তদারকি করবে? ভোট না হওয়ায় কারোর নির্দিষ্ট দায়িত্ব নেই। বিস্তীর্ণ এলাকা দেখার ভার পড়ছে প্রশাসক মণ্ডলীর যে সদস্যের উপর, তিনিও সবটা সামলে উঠতে পারছেন না। ভাগাড় বিপর্যয়ের পর 1 সপ্তাহ কাটতে চললেও লাগোয়া এলাকায় বহু অংশে এখনো জল দাঁড়িয়ে। নিকাশির কাজ করবে কে? কেউই জানেন না। ভোট হলে, কাউন্সিলররা নির্বাচিত হলে, বড়গুলি সক্রিয় হলে যে কাজ হয় তা থমকে রয়েছে, আর দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে সারদা মায়ের পবিত্র জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত গড়ালো রেলের চাকা। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে সারদা মায়ের পবিত্র স্থান জয়রামবাটি পর্যন্ত গড়ালো রেলের চাকা। ফলে 25 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত প্রকল্প বাস্তবায়িত হওয়ার পথে এগিয়ে গেল অনেকটাই। বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র রেল চলাচল ব্যবস্থার পরীক্ষামূলকভাবে খতিয়ে দেখেন নতুন এই শাখায়। প্রথম চলা বিশেষ ট্রেনে ছিলেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার ও কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়াররা। জয়রামবাটি ট্রেন পৌঁছতেই উপচে পড়ল ভিড়। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি 7.1 কিলোমিটার নতুন এই রেলপথের পরীক্ষামূলকভাবে সফল হলেই মিলবে সবুজ সংকেত। এরপরেই বিষ্ণুপুর থেকে সরাসরি জয়রামবাটি ট্রেন পথে যাত্রা করা যাবে। লোকাল এক্সপ্রেস সবই চলবে ওই লাইনে। বিষ্ণুপুরের সঙ্গে সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি সহ ঠাকুর রামকৃষ্ণ জন্মস্থানের কামারপুকুর জুড়ে দেওয়ার উদ্যোগ শুরু হয় 2000 সালের গোড়ায়। তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি হয়ে তারকেশ্বর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। ধাপে ধাপে প্রকল্পের কাজ শেষ করে কখনো বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত, আবার কখনো সেই রেলপথ সম্প্রসারিত করে বিষ্ণুপুর থেকে মায়াপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে রেল। কিন্তু তারপর থেকেই ভাবাদিঘি সমস্যার কারণে স্লথ হয়ে যায় প্রকল্পের কাজ। শেষ পর্যন্ত অত্যন্ত ধীর গতিতে হলেও চলতি বছরের গোড়াতেই ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয়। নতুন পথে বড় গোপীনাথপুর ও জয়রামবাটি 2 স্টেশন তৈরি করা হয়। তারপরেই রেলের তরফে ঘোষণা করা হয় মা শারদার পবিত্র স্থান জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হবে। বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন চালানো হয় সম্প্রসারিত ওই রেলপথে। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব 5.19 কিলোমিটার আর কামারপুকুর থেকে গোঘাট 5.1 কিলোমিটার। এই রেলপথে ভাবাদিঘির জন্য আটকে থাকা কাজ বাকি, যা 1 বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আগামী মার্চে হাওড়া থেকে সরাসরি বিষ্ণুপুর পৌঁছে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে রেলের আধিকারিকরা। এই রেলপথ তৈরি হলে সরাসরি বিবেকানন্দের বেলুর মঠ, রামকৃষ্ণের জন্মভূমি, কামারপুকুর ও মা শারদার জন্মভূমি জয়রামবাটি ও মল্লভূমির রাজধানী বিষ্ণুপুরকে একই সূত্রে গাঁথা হবে রেলপথে।
হাই নিউজ নেটওয়ার্ক। মেরে ফেলেছি, নিয়ে যান। স্ত্রীকে খুন করে সুটকেসে ভরে শ্বশুর শাশুড়িকে ফোন স্বামীর। স্ত্রীকে খুন করে সুটকেসে দেহ ভরে গা ঢাকা দেওয়ার অভিযোগ, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। শ্বশুর শাশুড়িকে ফোন করে খুনের কথা নাকি স্বীকারও করে নেয় অভিযুক্ত। অবশেষে পুনে থেকে গ্রেফতার হয় মৃতার স্বামী। মহারাষ্ট্রের বাসিন্দা 32-এর গৌরী অনিল সাম্বেকারের সঙ্গে রাকেশের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। দুজনেই সেই সময় চাকরি করতেন। দিন কয়েক আগে চাকরি হারান গৌরী। তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত ঘটে। অভিযোগ, ঝগড়া চলাকালীন মাঝের মধ্যে স্ত্রীকে মারধর করত স্বামী। গত 26শে মার্চ ঝগড়া হয় দম্পতির। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে স্ত্রীকে মারধর করে রাকেশ। এরপর একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে সে। গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। স্ত্রীর দেহ নিয়ে বিপাকে পড়ে রাকেশ। অভিযোগ, একটি সুটকেসের মধ্যে তার দেহ ঢুকিয়ে দেয় রাকেশ। এরপর শৌচালয়ে ওই সুটকেস রেখে বাড়ি ছাড়ে সে। পুনেতে পালিয়ে যায় রাকেশ। এদিকে ঘটনার দিন বিকাল 5:30 নাগাদ ডেপুটি পুলিশ কমিশনার সারা ফাতিমার কাছে খবর যায় দম্পতির বাড়িতে সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারীরা দেখেন দরজার বাইরে থেকে তালা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢোকেন। পুলিশ কারো ঝুলন্ত দেহ দেখতে পায়নি, তবে শৌচালয়ে একটি সুটকেস দেখতে পাওয়া যায়। ওই সুটকেস খুলতেই বেরিয়ে আসে তরুণী গৌরীর দেহ। শুরু হয় তার স্বামী রাকেশের খোঁজ। এদিকে তদন্তে নেমে পুলিশ গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। রাকেশ ইতিমধ্যে গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরে অভিযুক্তকে পুনে থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। দেহ টুকরো না করে সুটকেসে ঢোকানো হয়েছিল। কিভাবে স্ত্রীকে খুন করলো এবং খণ্ডবিখণ্ড না করেই দেহ সুটকেস বন্দি করলো রাকেশ, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ধৃতকে জেরা করে এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা করছে। হাই নিউজ নেটওয়ার্ক। টানা পড়েনে শুল্ক নীতি। আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। আমেরিকার সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করল পড়শি রাষ্ট্র কানাডা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর থেকেই দু দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বুধবার ট্রাম্প আমেরিকার রপ্তানি করা সমস্ত গাড়িতে 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করার পরই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তারপরেই তিনি জানিয়েছেন, আমেরিকা এবং কানাডার পুরনো বন্ধুত্ব শেষ। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির জবাব লড়াইয়ের মাধ্যমেই দেওয়ার কথা বলেছেন কার্নে। তিনি জানিয়েছেন, আমেরিকার শুল্ক নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব, পাল্টা শুল্ক ঘোষণা করব, আর এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকাতেই, আর সামান্য প্রভাব পড়বে কানাডায়। বুধবার ট্রাম্প যখন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশে শুল্ক চাপানোর কথা ঘোষণা করছেন, সেই সময় ভোট প্রচারে বেরিয়েছিলেন কার্নে। প্রসঙ্গত, আগামী 28শে এপ্রিল কানাডার সাধারণ নির্বাচন। ট্রাম্পের ঘোষণা শুনেই ভোট প্রচার থামিয়ে রাজধানী অটোয়ায় ফিরে যান কার্নে। ভবিষ্যতে রণকৌশল নির্ধারণ করতে তড়িঘড়ি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ট্রাম্পের গাড়ির ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেছেন কার্নে। জানিয়েছেন, বর্তমানে দুদেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি রয়েছে তাকে লঙ্ঘন করছে আমেরিকা। পরবর্তী পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্ক ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, গভীর অর্থনৈতিক বোঝাপড়া, নিরাপত্তা এবং সামরিক সহায়তার উপর ভিত্তি করে আমেরিকার সঙ্গে আমাদের যে পুরনো বন্ধুত্ব ছিল তা শেষ হয়ে গিয়েছে। Our biggest challenge as a country is becoming the most urgent. Over the coming weeks, months, and years, we must fundamentally reimagine our economy. The old relationship we had with the United States, based on deepening integration of our economies and tight security and military cooperations, is over. But what is clear is that we, as Canadians, have agency. We have power. We are masters in our own home. We can control our destiny. We can give ourselves much more than any foreign government, including the United States, can ever take away. We will need to dramatically reduce our reliance on the United States. We will need to pivot our trade relationships elsewhere. Our biggest challenge as a country is becoming the most urgent. Over the coming weeks, months, and years, we must fundamentally reimagine our economy.
we will need to ensure that Canada can succeed in a drastically different world. The old relationship we had with the United States, based on deepening integration of our economies and tight security and military cooperation, is over. বস্তুত ট্রাম্প আমেরিকায় রপ্তানি হওয়া গাড়ির উপর শুল্ক আরোপ করায় ক্ষতির মুখে পড়তে চলেছে কানাডার একাধিক গাড়ি নির্মাণকারী সংস্থা। সেই কথা মাথায় রেখেই কার্নি আগেই জানিয়েছিলেন যে দেশের উৎপাদন ব্যবস্থা শ্রমিকদের সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 1000 বছরেও ভারতীয় ফুটবলের উন্নতি দেখছেন না বাইচুং ভুটিয়া, বদল চান তৃণমূল স্তরে। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান হওয়ার দৌড়ে ছিলেন ভাইচুং ভুটিয়া, কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে ভোটে হেরে সেই সুযোগ পাননি। তবে কার্যকরী কমিটির সদস্য হয়ে রয়ে গিয়েছেন। সর্বভারতীয় সংস্থার ভিতরটা যত দেখেন তত ভয় করে বাইচুংয়ের। এমন চলতে থাকলে আগামী 1000 বছরও দেশের ফুটবলের কোনো উন্নতি দেখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। এক সাক্ষাৎকারে ভাইচুং বলেন, ভিশন 2047 খাতায় কলমে আছে। কল্যাণ চৌবে এটাকে খাতায় কলমেই রেখেছে। এমন চলতে থাকলে 2047 নয় 3047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল সংস্থার শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে। দেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত ভাইচুং। তিনি বলেন, আমি মর্মাহত। সর্বভারতীয় ফুটবল সংস্থার কার্যনির্বাহী কমিটিতে আছি, কিন্তু এখানে লোকজনদের পরিকল্পনা শুনলে সত্যি খুব ভয় করে। আমাদের এমন লোক প্রয়োজন যারা কাজের প্রতি দায়বদ্ধ। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন লোক প্রয়োজন। তৃণমূল স্তরে কাজ করতে হবে আমাদের। আমি জানি এখন কেমন কাজ হয়। চাপ তৈরি হলে রাজ্যগুলি তৃণমূল স্তরে কাজ করে। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 ফুটবলারদের নিয়ে কাজ করায়, কিন্তু সেটা 15 থেকে 20 দিনের জন্য। মুখে বলা হয় আমার রাজ্য থেকে 2500 জন ফুটবলার নিয়ে কাজ হয়েছে, 1000 জন ফুটবলার নিয়ে কাজ হয়েছে, কিন্তু সেটা খুব বেশি হলে 20-25 দিনের জন্য। সারা বছর এই বাচ্চাগুলো কি করে, কোথায় যায় তারা? কিচ্ছু করে না। 11 মাস কিছুই করে না, কিন্তু এই 2500 বা 1000 ফুটবলার নিয়ে কাজ করার জন্য একে অপরের পিঠ চাপড়ানো হয়। এইভাবে বাচ্চাদের উন্নতি সম্ভব? এটা তৃণমূল স্তরের ফুটবল। ভারতীয় ফুটবলারদের বিদেশি ক্লাবে খেলার পরামর্শই দিচ্ছেন ভাইচুং। তিনি নিজে একসময় বিদেশে গিয়ে ফুটবল খেলেছেন। ভাইচুং বলেন, ভারতের বাইরে গিয়ে খেলতে হবে। এখানে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছে ফুটবলাররা। অন্য দেশের তুলনায় ভালো টাকাও পাচ্ছে, কিন্তু আমাদের দেশের ফুটবলারদের বিদেশে যেতে হবে। টাকার কথা ভাবলে চলবে না, সেখানে গিয়ে শিখতে হবে। এমন দেশে যেতে হবে যারা ভারতের চেয়ে এগিয়ে, সেখানে গিয়ে শিখে ফিরে এসো। তরুণদের বিশেষ করে এই চেষ্টাই করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দল জিততেই পাল্টে গেল ছবি। হায়দ্রাবাদের মাঠে পন্তকে পেয়ে কি করলেন গোয়েঙ্কা? হায়দ্রাবাদের মাঠেই গত বছর ভৎসনা করেছিলেন লোকেশ রাহুলকে। সেই মাঠেই বৃহস্পতিবার জড়িয়ে ধরলেন ঋষভ পন্তকে। একই মাঠে দেখা গেল দুই ছবি। কেন্দ্রীয় চরিত্র সঞ্জীব গোয়েঙ্কা। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে। সেবার লখনৌয়ের অধিনায়ক ছিলেন রাহুল। দলের হার মানতে না পেরেই মাঠে তাকে ভৎসনা করেছিলেন মালিক গোয়েঙ্কা। বুধবার তার দল জিতেছে। হায়দ্রাবাদকে 5 উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে অধিনায়ক পন্থের দল। তাই জয়ের পর মাঠেই জড়িয়ে ধরলেন নতুন অধিনায়ককে, সঙ্গে মুখে চওড়া হাসি। প্রথমে ব্যাট করে 190 রান তুলেছিল হায়দ্রাবাদ। লখনৌয়ের বোলাররা সেভাবে জুটি করতে দেননি ট্র্যাভিস হেডদের, যার ফলে 200 রানের গন্ডিও পার করতে পারেননি তারা। সাধারণত হায়দ্রাবাদের মাঠেই টি-20 ক্রিকেটে অনায়াসে 200 রান ওঠে, সেটা বৃহস্পতিবার হয়নি। রান তাড়া করতে নেমে 23 বল বাকি থাকতেই জয় তুলে নেয় লখনৌ। নিকোলাস পুরানের 26 বলে 70 রানের ইনিংস হায়দ্রাবাদকে এক প্রকার উড়িয়ে দেয়। ডেভিড মিলার ছক্কা মেরে ম্যাচ জেতান, আর সেই সঙ্গেই মাঠে নেমে আসেন গোয়েঙ্কা। গত ম্যাচে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে গিয়েছিল লখনৌ। তারপরেই মাঠে নেমে পন্থের সঙ্গে গোয়েঙ্কার কথা বলার ছবি ভাইরাল হয়। যদিও দুজনে শান্তভাবেই কথা বলেছিলেন, তবে রাহুলের স্মৃতি ফিরতে সময় লাগেনি। বৃহস্পতিবার রাতের ছবিটা যদিও একদম আলাদা। হাসি খুশি গোয়েঙ্কার প্রিয় পাত্র হয়ে উঠেছেন পন্থ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।